আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ভারত ও বাংলাদেশের সীমান্তে উত্তেজনা দিন দিন ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের ভিতরেও তুমুল সংঘর্ষ চলতেছে। কথার লড়াই থেকে শুরু করে যে সীমান্তে তারা অবৈধভাবে যে পিলার গাড়ছে, এটা নিয়ে অনেক উত্তেজনা চলতেছে প্রতিনিয়ত। গতকালকে দেখলাম একটা ভারতীয় নাগরিক বাংলাদেশের বিজেপিকে অনেক গালিগালাজ করেছে এবং বিজেপিরা বারবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা মানছে না, বরং গালিগালাজ করিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন বাংলাদেশের বিজেপির মেজাজ খারাপ হয়ে যায়, তখন ওই ভারতীয় নাগরিককে ধরে এনে কিছু উত্তম মাধ্যম দিচ্ছে, আপনারা দেখতে পাবেন। দেখেন, এই ভারতীয় নাগরিকটি আসলে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের বিজেপিকে হুমকি দেয়, মারার হুমকি দেয় এবং অনেক গালিগালাজ করে। তারা অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু থামছি না। দেখেন, ওদিকে বিএসএফ, ভারতীয় বিএসএফ বর্ডার গার্ডেরা যে আন্তর্জাতিক আইন সীমা লঙ্ঘন করে 150 ফুটের ভিতরে, অর্থাৎ 150 ফুটের বাইরে দুই দেশের সীমান্ত রেখে তারপর তারা বেড়া নির্মাণ করবে, তারা কাটার যে বেড়া সেটা নির্মাণ করবে। কিন্তু তারা আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ভিতরে এসে, অর্থাৎ 150 গজের ভিতরে এসে তারা বেড়া দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। দেখেন, যেটা আন্তর্জাতিক আইনে নেই সেটা তারা বারবার চেষ্টা করতেছে। এমনকি বাংলাদেশকে নিয়ে তারা কটু কথা থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করুন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। আমি নিয়ে আসছেন, আমরা কিন্তু আমি বলি, জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ করে কথা বলবেন না। আপনি কি এমন হাই গেছেন, ভারতের আগে কি হ্যাডান হাই গেছেন, আপনি দেশ করে কথা বলবেন না। আপনার ফালতু কথাবার্তা বলতেছ, তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? আসলে এই ঘটনাগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বর্ডারে ঘটতেছে। তারা ভারতীয় বিএসএফেরা তারা অন্যায়ভাবে যে বাংলাদেশি লোকদের মারতেছে। আপনারা 3 দিন আগে ভারতীয় একটা নাগরিক বাংলাদেশের ভিতরে এসে তাদেরকে ধরে নিয়ে তারপর বেধড়ক মারছে। তখন বিজিবি সেখানে গিয়ে প্রতিবাদ জানায়, বলে আপনি আমাদের দেশের ভিতরে এসে কেন এই ছেলেটাকে মারছেন, কারণ কি? তখন তাদের কাছে কারণ জানতে চায়, কিন্তু তারা ঘাটতারামি করে। বাংলাদেশের ভিতরে এসে তারা যখন কাটা তারের বেড়ার নির্মাণ করার খুঁটি স্থাপন করে, তখন বিজেপি এসে কড়া অ্যাকশনে চলে যায়। এমনকি সীমান্তে গোলাগুলিও হয়। সেই সীমান্তে গোলাগুলি এমন পর্যায়ে যায়, সেখানে ভারতীয় বিএসএফ তাদের জীবন রক্ষা করে পালিয়ে যায়। দেখেন, আমরা প্রতিনিয়ত দেখি এই বাংলাদেশ ও ভারতের বর্ডারে যে বাংলাদেশের নিরীহ মানুষকে বা নিরীহ নাগরিককে তারা অন্যায়ভাবে মেরে তারপর ওই যে তার কাটা ঝুলিয়ে রাখে। আপনারা জানেন যে 2013 সালে একটা ঘটনা ঘটেছিল, ফেলানি নামক একটা কিশোরীকে সেখানে মেরে তারপর বাঁশের সাথে বেঁধে তার কাটার সাথে ঝুলিয়ে রেখেছিল। সেটা বিশ্ব মিডিয়ায় কিন্তু তোলপাল সৃষ্টি করেছিল। এমনকি আন্তর্জাতিক যে জাতিসংঘর যে সেখানেও আসলে এই নিউজটা চলে গেছিল, অর্থাৎ আন্তর্জাতিক যত গণমাধ্যম সেটা এই ভিডিওটা প্রকাশ করেছিল। দেখেন, এমন বর্বরতা চিত আসলে ভারতীয় যে বিএসএফ এর যে কর্মকাণ্ড দেখে আসলে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ তখন ছিল আমাদের একজন প্রধানমন্ত্রী, তিনি গোলাম, তিনি ছিল 5 আটা গোলাম, ভারতের দালাল। এবং আসলে সত্যি কথা বলতে তারা সব সময় দালালি করত।
বাংলাদেশকে কিভাবে মানে বেছে অর্থাৎ যে ভারতের রাজ্যে পরিণত করার চেষ্টা, সেটা কিন্তু তারা প্রতিনিয়ত করে গেছিল। যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, তখন তাদেরকে যখন আম, এই জনসাধারণ সবাই একত্রিত হয়, তখনও তারা পালিয়ে আশ্রয় পেয়েছিল ওই ভারতের কাছে। তাহলে বোঝেন কতটা তারা এই ভারতের মানে দালালি করত। অনেক লোকজন এবং যারা রাজনীতিবিদ তারা বলছেন যে আসলে এই সরকারটা ছিল একদম কেন্দ্রীয় সরকারের মতো, যেমন বেতনভুক্ত সরকার যেরকম থাকে ওইরকম সরকারের মতো ছিল নাকি এই হাসিনা সরকার। আসলে এটা কতটুকু এই কথা ভিত্তি আছে সেটা হয়তো বা তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যাবে। এমনকি তিনি মুখ দিয়ে বলেছিলেন আমরা যা ভারতকে দিয়েছি তা জীবনেও তারা বলতে পারবে না। আসলে কথা ঠিক। দেখেন বাংলাদেশের উপর দিয়ে যে ট্রানজিট সেটা দিয়েছিল, বাংলাদেশের ভিতর দিয়ে যে রেল লাইন সেটা দিয়েছিল, এবং বাংলাদেশের যে বন্দরগুলো সেগুলো বিনা টাকায় বিনামূল্যে তারা ব্যবহার করতে পারত। যদিও এখন অন্তর্বর্তী সরকার আসার পর এবং বিএনপি আসার পর থেকে এটা তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এবং এই ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো বাংলাদেশে, তাহলে কিন্তু তাকে ধরে নিয়ে যেত এবং তাকে মেরে ফেলার মতো ঘটনা অনেক ঘটেছে। আপনারা জানেন যে শহীদ আবরাহার সে একটা সামান্য স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে ভারতের ফারাক্কা বাদ নিয়ে, ভারতের বিরুদ্ধে একটা যখন স্ট্যাটাস দেয় তখন তাকে সারা রাত নির্যাতন করে তাকে মেরে ফেলে। দেখেন কতটা মানে চাটুকর হলে এই সব কর্মকাণ্ড ঘটাতো আসলে এই দালালেরা। এখন কথা হলো যে বর্তমান কিন্তু আসলে যে বিজিবি বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে তারা সাহস পায়, এবং এমনকি তাদের বেদর মারতে পারে বিএসএফকে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে বিজিবির পা ধরে বিএসএফ ক্ষমা চাইছে, ভাই আমার প্রাণটা ভিক্ষা দেন, আমাকে মারেন না। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল, আপনারা দেখেছেন। ছবিটা আপনাদের দেখাবো। যাই হোক, আসলে এটা কিন্তু যখন এই সরকার পরিবর্তন হয় তারপর থেকে কিন্তু এটা ঘুরে যায় এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড তাদের শক্তি কিন্তু বেড়ে যায়। আপনারা জানেন এই যে এর প্রতিশোধ নিতে যে 2009 সালে একটা ঘটনা ঘটেছিল, সেটার নাম আপনারা জানেন যে ওই যে আপনার পিলখানা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডটি কেন ঘটনা হয়েছিল জানেন? এই বিজিবির সাথে এই ভারতীয় বিএসএফ মানে মানে মার খেত এবং যুদ্ধে পরাজিত হয়ে এই যুদ্ধের প্রতিশোধ হিসাবে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এবং শেখ হাসিনার যে ক্ষমতা চেয়ারকে শক্তপোক্ত স্থানে রাখার জন্য এই কাজটি ঘটে গিয়েছিল। ভারতের যে তারা এই ঘটনা ঘটিয়েছিল। এর বিচার এখন পর্যন্ত হয়নি। সুষ্ঠু তদন্ত করে সরকারকে বিচার করা উচিত। এবং এখন বাংলাদেশের যে বর্ডার গার্ড যারা আছেন বিজিবি, তাদের কড়া অ্যাকশনে যাওয়া উচিত। এখন আমার একটা সন্দেহ আছে, আসলে এই ঘটনাগুলো কি যুদ্ধের কোনো পরিস্থিতি নিয়েছে ভারত তলে তলে বাংলাদেশের বিরুদ্ধে? যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের পাশে কে কে কোন কোন দেশ থাকতে পারে? আসলে এতটা সহজেই ভারত কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। তাহলে ওদিকে আছে আপনার পাকিস্তান, ওদিকে আছে চীন, এবং এদিকে বাংলাদেশ, অর্থাৎ তিনটা দেশ একত্রিত হয়ে যদি এই ভারতকে ধরে তাহলে ভারতকে একদম তছনছ করে ফেলবে, মেরে চুরমার করে দেবে। কারণ চীনও আসবে বাংলাদেশের সাথে, পাকিস্তানও আসবে বাংলাদেশের সাথে, এটা আপনারা জানেন একদম সত্যি কথা। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ভারত এবং বাংলাদেশের ভিতর যদি সংঘর্ষ বেজেই যায় তাহলে কোন কোন দেশ আসতে পারে বলে আপনারা মনে করেন? চীন, ভারত, আর অন্য কোনো দেশ কি বাংলাদেশের সাথে আসবে? আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, এবং অবশ্যই চ্যানেলটি RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। আর সে পর্যন্ত লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।